আসসালামু আলাইকুম বন্ধুরা। ১৯৯৬ সালের ৩রা নভেম্বর তুরস্কের সুসুলুক নামক স্থানে একটি কার অ্যাক্সিডেন্ট হয়। যেই গাড়ির ভিতরে ছিল তুর্কির একজন পার্লামেন্ট সদস্য, একজন উচ্চপদস্থ পুলিশ কর্মকর্তা এবং একজন কুখ্যাত পলাতক ক্রিমিনাল। ৩ জন ৩ ধরনের মানুষ, যাদের একত্রে অবস্থান করার কোনো যৌক্তিকতা নেই। তবুও তাদের একত্রে অবস্থান পুরো বিশ্বজুড়ে বিতর্কের সৃষ্টি করে এবং প্রমাণ করে ডিপ স্টেটের বাস্তবতা। ডিপ স্টেট ভূ রাজনৈতিক ইতিহাসের সবচেয়ে বিতর্কিত এবং জটিল বিষয়। ডিপ স্টেট বলতে একটি দেশের সরকারের অভ্যন্তরে বিদ্যমান এমন একটি অননুমোদিত এবং ক্ষমতাশালী গোপন গোষ্ঠীকে বোঝায়, যারা নির্বাচিত রাজনৈতিক নেতৃত্বের তোয়াক্কা না করে নিজস্ব লক্ষ্য, আদর্শ এবং এজেন্ডা বাস্তবায়নে লিপ্ত থাকে। ডিপ স্টেট হলো আমলাতান্ত্রিক অভিজাত শ্রেণী, সামরিক নেতৃত্ব এবং প্রভাবশালী গোয়েন্দা সংস্থার একটি সংঘবদ্ধ রূপ, যারা নির্বাচিত সরকারের পরিবর্তন হলেও রাষ্ট্রীয় ক্ষমতার কেন্দ্রবিন্দুতে নিজ নিজ অবস্থানে স্থায়ী থাকে এবং রাষ্ট্রের দীর্ঘমেয়াদী নীতিগুলোকে তারা নিজেদের স্বার্থ অনুযায়ী প্রভাবিত করে। এই গোষ্ঠী রাষ্ট্রকে, সরকারকে এবং জনগণকে নিয়ন্ত্রণ করে। এরা এতটাই ক্ষমতাশালী যে সরকার এদের কথা না শুনলে এরা সরকার পরিবর্তন করে দেয়। ডিপ স্টেটকে আইসবার্গের সঙ্গে তুলনা করা যেতে পারে। আইসবার্গের উপরের দৃশ্যমান অংশটি হলো সংসদ, নির্বাচন এবং নির্বাচিত জনপ্রতিনিধি, কিন্তু পানির নিচের বিশাল ও শক্তিশালী অংশটি হলো সেই গোপন ক্ষমতার কাঠামো যা প্রকৃত সিদ্ধান্ত গ্রহণ করে, যাকে আমরা বলি ডিপ স্টেট। কিন্তু প্রশ্ন হলো, কিভাবে একটা রাষ্ট্রের একটা গোষ্ঠী কিভাবে পুরো দেশটাকে নিয়ন্ত্রণ করে, জনগণকে নিয়ন্ত্রণ করে এবং সরকারকে নিয়ন্ত্রণ করে? গণতান্ত্রিক রাষ্ট্রে সকল ক্ষমতার মালিক হলো জনগণ। তা সত্ত্বেও ডিপ স্টেট কিভাবে প্রভাব ফেলে? ডিপ স্টেট সরাসরি শাসন করে না, বরং কৌশলে শোষণ করে। এটি 3 ভাবে কন্ট্রোল করে: প্রাথমিকভাবে প্রশাসনিক, তারপর অর্থনৈতিক এবং সর্বশেষ মনস্তাত্ত্বিক। প্রশাসনিকভাবে কন্ট্রোল করার জন্য ডিপ স্টেট রাষ্ট্রের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলোকে, যেমন বিচার বিভাগ, গোয়েন্দা সংস্থা, কেন্দ্রীয় ব্যাংক এবং নির্বাচন কমিশনকে ঘুষ বা অন্য কোনো মাধ্যমে নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে নেয়। এর ফলে নির্বাচনগুলো কেবল একটি আনুষ্ঠানিক আচারে পরিণত হয়, কারণ প্রকৃত ক্ষমতা আর জনগণের কাছে থাকে না বা জনপ্রতিনিধিদের কাছে থাকে না, থাকে পর্দার পেছনের এই মানুষগুলোর হাতে। এরপর যদি কখনো কোনো নির্বাচিত নেতা ডিপ স্টেটের স্বার্থবিরোধী কোনো সংস্কার করতে চান, তখন স্থায়ী আমলাতন্ত্র অসহযোগিতা করে, নথিপত্র আটকে রাখে এবং নির্দেশ পালনে ইচ্ছাকৃতভাবে তারা বিলম্ব করে এবং এভাবে সরকারের পদক্ষেপগুলোকে ব্যর্থ করে দেয়। ফলে সরকার চাইলেও ডিপ স্টেটের বিরুদ্ধে কিছু করতে পারে না। আবার যদি প্রশাসনের বিরুদ্ধে সরকার কোনো পদক্ষেপ নিতে চায়, তাহলে ডিপ স্টেট বিচার বিভাগের আশ্রয় নেয়। তারা তাকে অস্ত্র হিসেবে ব্যবহার করে। বিচার বিভাগীয় ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে নির্বাচিত সরকার জনপ্রিয় নীতিগুলোকে অবৈধ ঘোষণা করা হয় এবং রাজনৈতিক বিরোধীদের আইনি জালে আটকে ফেলা হয়। যেমন পাকিস্তানে যখনই কোনো বেসামরিক প্রধানমন্ত্রী সামরিক বাহিনীর স্বার্থের বাইরে গিয়ে কোনো পদক্ষেপ নেওয়ার চেষ্টা করে, তখনই হয় আদালতের মাধ্যমে তাকে অযোগ্য ঘোষণা করা হয়, অথবা কোনো না কোনো কারণে তাকে কারারুদ্ধ করা হয়। যেভাবে উদাহরণস্বরূপ বলা যায়, নওয়াজ শরীফকে অপসারণ করা হয় এবং পরবর্তীতে ইমরান খানকেও ক্ষমতা থেকে অপসারণ করা হয় এবং তাকে ক্ষমতায় আসতে বাধা দেওয়া হয়। প্রশাসনিকভাবে কন্ট্রোল করার পর অর্থনৈতিকভাবে কন্ট্রোল করার জন্য ডিপ স্টেটের 2টি শাখা রয়েছে: ফাইন্যান্স এবং ইন্ডাস্ট্রি। ফাইন্যান্স সেক্টরের মাধ্যমে ডিপ স্টেট অন্যান্য দেশের মুদ্রা এবং অর্থনীতিকে নিয়ন্ত্রণ করে থাকে। যেমন আমেরিকান লেখক জন পার্কিন্স তার লেখায় আধা আত্মজীবনীমূলক একটি বইয়ের নাম হচ্ছে কনফেশন অফ অ্যান ইকোনমিক হিটম্যান। এটাতে তিনি বলেছেন, তিনি বিভিন্ন অনুন্নত দেশগুলির নেতাদের বৃহত্তর নির্মাণ এবং প্রকৌশল প্রকল্পের জন্য আমেরিকা থেকে ঋণ গ্রহণে রাজি করায়, ফলে সেই দেশ আমেরিকার নিয়ন্ত্রণে থাকে। অর্থনীতি নিয়ন্ত্রণ করার পাশাপাশি অর্থনৈতিক চালিকা শক্তি শিল্পকেও নিয়ন্ত্রণ করা জরুরি। তাই ডিপ স্টেট যে কোনো শিল্পকে নিয়ন্ত্রণের জন্য অনেক কিছু করে থাকে। উদাহরণস্বরূপ বলা যায়, 1953 সালে ইরানের তেল শিল্পে আধিপত্য বিস্তারের জন্য মার্কিন গোয়েন্দা সংস্থা CIA এবং ব্রিটিশ MI6 মিলে ইরানের একটি গোপন অভ্যুত্থান ঘটায়, যার নাম হয় অপারেশন এজেক্স। এর মাধ্যমে ইরানের গণতান্ত্রিক নির্বাচিত প্রধানমন্ত্রী মোহাম্মদ মোসাদ্দেককে ক্ষমতাচ্যুত করে পশ্চিমপন্থী শাহ মোহাম্মদ রেজা পাহলভিকে পূর্ণ ক্ষমতায় ফিরিয়ে আনা হয়। একইভাবে 2011 সালে গণঅভ্যুত্থানের মাধ্যমে মিশরের প্রেসিডেন্ট হোসনি মোবারকের পতনের পর পরবর্তী সময়ে নির্বাচিত প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসি যখন সংস্কারের উদ্যোগ নেন, তখন ডিপ স্টেট কৃত্রিমভাবে জ্বালানি সংকট, বিদ্যুৎ বিভ্রাট এবং তীব্র যানজট সংকট তৈরি করে এবং এর ফলে সাধারণ মানুষের মধ্যে অসন্তোষ তৈরি হয়। মজার বিষয় হলো, মুরসিকে অপসারণের পর এই সংকটগুলো রাতারাতি উধাও হয়ে যায়। বর্তমানে মিশরের সামরিক বাহিনী দেশের অর্থনীতির প্রায় 20-30% সরাসরি নিয়ন্ত্রণ করে। এটি ডিপ স্টেটের ক্ষমতার জানান দেয়। অর্থনৈতিক চাপের মধ্যে একটি দেশের নির্দিষ্ট সময়ের জন্য কন্ট্রোল করা গেলেও দীর্ঘ সময় ধরে কোনো দেশকে কন্ট্রোল করার জন্য প্রয়োজন হয় ওই দেশের মানুষের মস্তিষ্ককে নিয়ন্ত্রণ করা, নিজেদের আয়ত্তে নিয়ে আসা।
তাদেরকে বন্দি বানানো। তাই জনগণকে মনস্তাত্ত্বিকভাবে নিয়ন্ত্রণের জন্য ডিপ স্টেট বিশ্বব্যাপী এনজিও এবং মিডিয়ার মাধ্যমে বিভিন্ন প্রপাগান্ডা চালিয়ে থাকে। এই মিডিয়া সরাসরি আমাদের অবচেতন মনের চিন্তা ভাবনায় প্রভাব বিস্তার করে। উদাহরণস্বরূপ আমরা বলতে পারি, আমেরিকার কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা CIA 1950-এর দশকে অপারেশন মকিং বার্ড শুরু করে, যার লক্ষ্য ছিল মার্কিন গণমাধ্যম এবং সংবাদদাতাদের ব্যবহার করে নিজেদের অনুকূলে প্রচার প্রচারণা চালানো। 400-রও বেশি সাংবাদিক এই নেটওয়ার্কে অংশগ্রহণ করেন, যার কাজই ছিল CIA এর নির্দেশ অনুযায়ী সংবাদ তৈরি, সংশোধন এবং ধামাচাপা দেয়া। এর ফলে গোয়েন্দা সংস্থার সরবরাহ করা মিথ্যা এবং অর্ধসত্য তথ্যগুলো মর্যাদাপূর্ণ সংবাদপত্রে প্রকাশের মাধ্যমে ধ্রুব সত্য হিসেবে তারা অনেক মিথ্যাকে প্রতিষ্ঠিত করে এবং মানুষের মগজ দোলাই করে। আবার ডিপ স্টেট প্রায়শই ফলস ফ্ল্যাগ অপারেশনের মাধ্যমে জনমনে কৃত্রিম ভীতি তৈরি করে। যেমন 1950-এ গুয়াতেমালার প্রেসিডেন্ট আরবেঞ্জ দেশের ভূমি সংস্কার চালু করেন। ফলে বড় বড় জমিদার এবং বহুজাতিক কোম্পানির অব্যবহৃত জমি অধিগ্রহণ করে কৃষকদের মধ্যে বিতরণ করা হচ্ছিল। এতে ক্ষতিগ্রস্ত হয় মার্কিন কোম্পানি। মার্কিন প্রশাসন তখন গুয়াতেমালা কমিউনিস্ট হয়ে যেতে পারে বলে একটি আশঙ্কা তৈরি করে। এটি পুরো ল্যাটিন আমেরিকার জন্য হুমকি স্বরূপ ছিল। তাই CIA এর কৌশলে রেডিও আন্তর্জাতিকভাবে প্রপাগান্ডা ছড়িয়ে দেয় যে বিশাল মার্কিন সৈন্য গুয়াতেমালায় আক্রমণ করবে। ফলে প্রেসিডেন্ট আরবেঞ্জের প্রতি তার দেশের সামরিক বাহিনী আস্থা হারিয়ে ফেলে, কারণ বিশাল মার্কিন সৈন্যর মোকাবেলা করার ক্ষমতা তাদের ছিল না। এর ফলে 1954 সালে তিনি ক্ষমতাচ্যুত হন। কোনো যুদ্ধ হলো না, কোনো আক্রমণ হলো না, শুধুমাত্র রেডিওতে একটি ভুল খবর ছড়িয়ে দিয়ে একটি দেশের নির্বাচিত প্রেসিডেন্টকে ক্ষমতা থেকে সরিয়ে দেওয়া হলো। ডিপ স্টেট শুধুমাত্র অন্য রাষ্ট্রের নয়, বরং নিজের রাষ্ট্রের নাগরিকদের উপরও কর্তৃত্ব করে। যেমন উদাহরণস্বরূপ আমরা বলতে পারি, 1962 সালে ফিদেল কাস্ত্রোর নেতৃত্বে কিউবায় সমাজতান্ত্রিক রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করে। অবশ্যই এটা মার্কিনীদের পছন্দ হয় না, তাই CIA অপারেশন নর্থ ডস পরিচালনা করে, যেখানে আমেরিকার নিজ নাগরিকদের উপর সন্ত্রাসী হামলার নাটক সাজিয়ে তার দায় কিউবার উপর চালানোর পরিকল্পনা করে, যাতে কিউবা আক্রমণের বৈধতা পাওয়া যায়। এই পরিকল্পনায় নিরীহ মানুষ এবং সৈন্যদের হত্যা করা হয়। মার্কিন জাহাজ এবং কিউবার শরণার্থী নৌকা উড়িয়ে দেয়া, বিমান ছিনতাই করা এবং কিউবান সরকারকে জড়িত করার জন্য জাল স্থাপন করা হয়। যদিও তৎকালীন প্রেসিডেন্ট কেনেডি এটি প্রত্যাখ্যান করেছিলেন, তবে এটি প্রমাণ করে যে ডিপ স্টেট নিজেদের লক্ষ্য অর্জনের জন্য জনগণের জীবন নিয়ে খেলতে দ্বিধা করে না। বর্তমান সময়ে ডিপ স্টেট সোশ্যাল মিডিয়ায় অ্যালগোরিদম এবং AI প্রযুক্তির মাধ্যমে মানুষের চিন্তাভাবনাকে নিয়ন্ত্রণ করে। বিভিন্ন গবেষণায় দেখা যায় সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মগুলোর অ্যালগোরিদম নির্দিষ্ট রাজনৈতিক এজেন্ডা বা চরমপন্থী মনোভাবকে বেশি দৃশ্যমান করে, যা সমাজে তীব্র মেরুকরণ সৃষ্টি করে। যেমন আফগানিস্তানের সরকার যখন স্ত্রীকে মেরে হাড় ভাঙলে কি শাস্তি হবে তার বিধান দেয়, সোশ্যাল মিডিয়ায় তখন প্রচার করা হয় হাড় ভাঙার আগ পর্যন্ত স্ত্রীকে মারার বৈধতা দিল তালেবান সরকার। ডিপ স্টেট কতটা কার্যকর তা তো বুঝাই গেল, কিন্তু ডিপ স্টেট এত কার্যকর হলে গণতন্ত্র কোথায়? কেন গণতন্ত্রের জন্য হাজার মানুষ জীবন দেওয়ার পরও গণতন্ত্র আসলে থাকে না? বিপ্লবের মাধ্যমে কোনো স্বৈরশাসককে উৎখাত করা সম্ভব হলেও রাষ্ট্রের স্থায়ীভাবে কোনো পরিবর্তন করা সম্ভব হয় না। বিচার বিভাগ কেন চেঞ্জ করা যায় না? ফলে শাসন পরিবর্তন হলেও পর্দার পেছনের শোষকরা তারা থেকেই যায়। ফলে সাধারণ মানুষের আকাঙ্ক্ষার আর প্রতিফলন হয় না, তাদের আকাঙ্ক্ষা অপূর্ণই থেকে যায়। রবার্ট মিসালস তার আয়রন ল অফ অলিগার্কি তথ্যে দেখিয়েছেন যে যখন কোনো গণতান্ত্রিক সংস্থা শেষ পর্যন্ত একটি ক্ষুদ্র অভিজাত শ্রেণীর দ্বারা নিয়ন্ত্রিত হয়, কারণ নতুন গণতান্ত্রিক সরকারগুলোর অনেক ক্ষেত্রেই রাষ্ট্র পরিচালনার মতো প্রশাসনিক দক্ষতা বা দক্ষ জনবল থাকে না, ফলে তারা বাধ্য হয়ে পুরাতন আমলাতন্ত্রের উপর নির্ভরশীল হয়ে পড়ে। আমলারা এই সুযোগে তথ্যের প্রবাহ নিয়ন্ত্রণ করে এবং পরোক্ষভাবে সরকার পরিচালনা করে। যদি নির্বাচিত সরকার তাদের উপর চাপ সৃষ্টি করে, তবে তারা গেরিলা গভর্নমেন্ট কৌশলের মাধ্যমে এসব সব কাজ করে, এমন ধরনের কাজ করে যা সরকারকে জনগণের চোখে ব্যর্থ হিসেবে প্রমাণ করে। ফলে ক্ষমতা ঘুরে ফিরে ওই ডিপ স্টেটের হাতেই থেকে যায়। এর প্রমাণস্বরূপ বর্তমান বাংলাদেশের কথা বলা যায়। বাংলাদেশে 2024 সালে জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে স্বৈরাচারী শেখ হাসিনার পতন ঘটলে ক্ষমতা নেন নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস। ক্ষমতায় একদল নতুন লোকের আগমন ঘটলেও আমলাতন্ত্রের কোনো পরিবর্তন দেখা যায় না। নতুন সরকারের অনেক পদক্ষেপ নতুনত্ব আনতে চাইলেও আমলাতান্ত্রিক জটিলতায় নতুন কিছুই করা সম্ভব হয়নি। এমনকি ডক্টর মোহাম্মদ ইউনূস তার শেষ ভাষণে সেই ব্যর্থতার কথা তুলে ধরেন। শুধু তাই নয়, এই 1.5 বছরের বিভিন্ন অযৌক্তিক দাবিতে রাজধানীতে হয় প্রায় 126টিরও বেশি আন্দোলন, যা বারবার অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ হিসাবে পরিচয় করিয়ে দেয়। অথচ সরকারের পক্ষ থেকে চেষ্টার কমতি ছিল না। তার চেয়েও হাস্যকর বিষয় হচ্ছে দেশের আইন শৃঙ্খলা বাহিনী। এই 1.5 বছর আইন শৃঙ্খলা বাহিনী ছিল যেন শুধুই পুতুল হয়েছিল। বারবার বিভিন্ন স্থানে আইন লঙ্ঘনের পরও তাদের নিষ্ক্রিয় থাকা যেন ব্যর্থতাকেই তুলে ধরে। এত আন্দোলন, এত অনিয়ম, নির্বাচনের পর যেন সবকিছু হঠাৎ ভেনিশ হয়ে যায়। ডিপ স্টেটের উদ্দেশ্য খুবই সহজ, এরা নিজের মর্জি মতো সবকিছু নিয়ন্ত্রণ করে, বাই হুক অর বাই ক্রুক। এজন্যই হয়তো গণতন্ত্রকে অনেক সময় মূর্খের শাসন বলা হয়,
কারণ গণতন্ত্র প্রকৃতপক্ষে কখনোই জনগণের হাতে থাকে না। আপনার কি মনে হয় একটি গণতান্ত্রিক দেশের নাগরিক হিসেবে আপনি কতটা ক্ষমতা পাচ্ছেন, নাকি কাঠের পুতুলের মতো শুধু সময় পার করছেন? কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।